গত ক্লাসের যদি কারো কোনো সমস্যা থাকে সেগুলো একটু নেব, যদিও গত ক্লাস এক্সেলেন্ট ছিল। আমরা একটু দ্রুত ক্লাসটা শেষ করে দিয়েছিলাম, একটা ইমার্জেন্সি ছিল তাই। তো যদি কারো কোনো বিষয় থাকে, এক্সেল সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আমরা আজকে একটু সলভ করব। তারপরে আমরা পাওয়ার পয়েন্টের ক্লাসে যাব ইনশাআল্লাহ। জি ভাই, আমার অনেক বড় একটা সমস্যা এখনো রয়ে গেছে। জি বলেন। ভাই আমি ওই ইফ এর যে ফাংশনটা দিছিলাম না, যদি ইফ আমি ওই লজিকে যাই ইফ থেকে দিই তাহলে এটা কাউন্ট করে। আর যদি আমি এমনি টাইপ করে দিই ওই নিচ থেকে, তাহলে এটা মানে ফর্মুলা রং দেখায়। তাহলে এটা কি করা যায়? এটা কোনো সমস্যা না, আপনি কোথাও একটা ভুল করতেছেন। এখন আমাদেরকে যাতে ভুল না হয় এটা একটু খেয়াল রাখতে হবে। মানে এই আমি হচ্ছে। অনেক চেষ্টা করছি, প্রত্যেকটা শীটের মধ্যে দিয়ে চেষ্টা করছি, একবার স্ক্রিনশট দিয়ে মানে সঠিকটা দেওয়ার চেষ্টা করছি, তারপরে হইতেছে না। এখন কি আপনার পিসি ডিভাইস অন আছে? জি, ডিভাইস অন আছে। এখনো কি ভুল হচ্ছে? জি, এখনো ভুল হচ্ছে, এখনো ভুল দেখায়। আচ্ছা, ভাইকে কি একটু অ্যাক্সেস দেওয়া যায়? আমরা একটু ভাইয়ের স্ক্রিনটা একটু দেখি। যে আমি অলরেডি ওকে অ্যাক্টিভেট করেছি। আচ্ছা আচ্ছা। জি, তাহলে একটু শেয়ার করেন প্লিজ। জি ভাই, দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে, এক্সেল ওপেন করা নাই। এক্সেলটা ওকে, ওপেন। জি, ট্রাই করেন একটা। আচ্ছা, এটা ট্রাই করি না ভাই। প্লাস কেন ভাইয়া? ভাই নিচেরটা দিছি একবারে আর কি, অ্যাডাল্ট। প্লাস কেন? 25 প্লাস কেন? প্লাস দেওয়া যাবে না? আমি যখন বললাম গ্রেটার দেন অর ইকুয়াল, তার মানে তো 25 এর বেশি। আচ্ছা, জি। না না, এটা ওই যে কোটেশনের পরে দিতে হবে, আর 25-এর সাথে মিলাই ফেলছেন। ও, হ্যাঁ, রাইট। আচ্ছা, কি এটা এটা আপনি কি দিলেন? সিঙ্গেল কোটেশন দুইবার চাপলেন নাকি ডাবল কোটেশন একবার চাপছেন? সিঙ্গেল কোটেশন দুইবার চাপছি। না, এটা ডাবল কোটেশন। শিফট ধরে এই প্রেস করলে, একবার প্রেস করলে ডাবল কোটেশন করবে। প্রথমটাও আপনি ডাবল কোটেশন দেন, শেষেরটাও ডাবল কোটেশন দেন। ওইভাবে দিতে হবে না? হ্যাঁ। আমার মনে হয় সমস্যা এখানে ভাই। এই সমস্যাটা কিন্তু আমাদেরও ক্লাসে হয়েছিল, পরে আমরা ডাবল কোটেশন দিছি। আচ্ছা ভাই, এটা আমি দিচ্ছি। হ্যাঁ, ডাবল কোটেশন দেন। তারপরে শেষ করেন, জিনিসটা আমরা দেখি। শিফট ডাবল, ধরে দিলে তো অ্যাট দ্য রেট চলে আসে ভাই। তার মানে আপনার ল্যাঙ্গুয়েজ দুইটা অন করা আছে। আপনি শিফট স্পেস একবার চাপেন, শিফট শিফট স্পেস। স্পেস, হ্যাঁ। এবার এই করেন তো, ডাবল কোটেশন দেওয়ার চেষ্টা করেন। তাও অ্যাট দ্য রেট চলে আসে। যদি না আসে তাহলে আপনি শিফট টু চাপেন। শিফট টু না? হ্যাঁ, এবার আসছে। রাইট, এবার আপনি এটা কেটে ওই যে প্রথম যে ডাবল কোটেশনটা আছে সেটাও কাটেন, কেটে আবার ওইভাবে দেন। হ্যাঁ, ওই যে আগে কিন্তু একটা রয়ে গেছে, ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশনের একটা রয়ে গেছে। রাইট।
এবার এটা ট্রাই করি না ভাই, এখানে হ্যাঁ, ব্র্যাকেট দিই। হ্যাঁ এবার আসছে ভাই। হবে আল্লাহ ভরসা। ওই যে আমরাও যখন ছোট ছিলাম, স্যারকে গিয়ে বলতাম যে স্যার একেবারে হুবহু আপনি যেভাবে করছেন এইভাবেই কোড করছি, কিন্তু মিলতেছে না, আউটপুট আসতেছে না। তো স্যার দেখে বলতেছে যে তুমি তো এটা এভাবে করো না, এটা কমা দাও না, সেমিকোলন মিস করছো, বা হচ্ছে এই এই জাতীয় বিষয়গুলো প্রথম দিকে একটু সমস্যা মনে হইতে পারে, আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর কারো কোনো বিষয় আছে? জি ভাই শুক্রিয়া। হয়েছে। আল্লাহ ভরসা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি স্ক্রিন শেয়ারটা একটু অফ করে দেন। আর কোনো ভাই? আচ্ছা, যদি আমাদের ক্লাস কি বলে কারো কোনো সমস্যা না থাকে, তাহলে আমরা আমাদের পাওয়ার পয়েন্টের ক্লাসে চলে যাব, কারণ এমনিতেই সময় কম। ঠিক আছে। যেহেতু এক্সেলে কোনো সমস্যা নেই আমাদের, তো এক্সেল বাদ আমরা সরাসরি পাওয়ার পয়েন্টে চলে আসি। এখন পাওয়ার পয়েন্ট, যেহেতু এটা পাওয়ার পয়েন্টের অ্যাডভান্স ক্লাস, কাজে পাওয়ার পয়েন্ট কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে ওপেন করতে হয়, এইগুলা দেখানো ঠিক হবে না, আপনারা বিরক্ত হবে। তাহলে পাওয়ার পয়েন্টটা সরাসরি আমি ওপেন করলাম, ওপেন করার পর এই যে আমাদের কাজ শুরু হয়ে গেল। আমরা পাওয়ার পয়েন্টে টোটাল 4টা ক্লাস পাবো। ফার্স্ট ক্লাসে আমরা ইন্টারফেসের সাথে পরিচিত হব। সেকেন্ড ক্লাসে আমরা দেখব হচ্ছে ডিজাইন, এবং থার্ড ক্লাসেও ডিজাইন দেখব, কারণ আমাদের স্মার্ট প্রেজেন্টেশন করার জন্য ডিজাইনটা থাকে। এই কারণে 2টা ক্লাস আমরা শুধু ডিজাইন দেখবো, কিভাবে স্মার্ট প্রেজেন্টেশন করা যায়। সর্বশেষ আমরা দেখব হচ্ছে ট্রানজিশন এন্ড অ্যানিমেশন। এই টোটাল আমাদের 4টা ক্লাস হবে। 4টা ক্লাসে এই বিষয়গুলো আমরা কমপ্লিট করব। ওকে, এখন থেকে মেন্টালি প্রিপেয়ার্ড হন। পাওয়ার পয়েন্ট আমরা শিখতেছি, খুবই মজার একটা বিষয়, এটা দিয়ে অনেক কাজ করা যায়, স্মার্ট সব প্রেজেন্টেশন তৈরি করা যায়। এই বিষয়গুলো মাথায় রেখে ইনশাআল্লাহ আমরা আগাবো। চলেন প্রথমে আজকের যেহেতু টোটাল ইন্ট্রোডিউসিং একটা অপশন, আজকে পাওয়ার পয়েন্টের সব অপশন গুলো আমরা শিখবো যে কোথায় কি আছে। আর কালকে থেকে আমরা প্র্যাকটিক্যালি কাজ শুরু করবো, যে আসলে পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে স্মার্টলি একটা প্রেজেন্টেশন বা একটা স্লাইড ডিজাইন করা যায়। সেই বিষয়গুলো ইনশাল্লাহ কালকে থেকে শুরু হবে। 2 দিন আমরা এটা নিয়ে কাজ করব, এবং সর্বশেষ এটাকে ডায়নামিক কিভাবে করা যায়, এটার ভিতরে কিভাবে অ্যানিমেশন দেওয়া যায়, ট্রানজিশন গুলো ইউজ করা যায়, এই বিষয়গুলো দেখবো। তো আমাদের যেহেতু টোটাল 4টা ক্লাস, এই কারণে সিলেবাসটা বা হচ্ছে আমাদের আউটলাইনটা আমি এভাবে করছি। আমাদের ক্লাস যদি বেশি থাকতো তাহলে আমরা অন্য একটা স্টাইলে হয়তো করতে পারতাম। ঠিক আছে। তো আমরা যখন প্রথমেই পাওয়ার পয়েন্টটা ওপেন করলাম, ওপেন করার সাথে সাথে এরকম একটা জিনিস পেলাম। আগে বলছে আজকে টোটালি ইন্ট্রোডিউসিং একটা ক্লাস, যারা আগে থেকে পাওয়ার পয়েন্টের সাথে পরিচিত তাদের কাছে বিরক্ত লাগতে পারে, যারা একটু অপরিচিত তাদেরকে জাস্ট পরিচয় করানো। এর ভিতরেও এমন কিছু বিষয় থাকতে পারে যারা আগে থেকে পাওয়ার পয়েন্ট জানেন, কিন্তু আপনার কাছে নতুন লাগবে, কারণ পাওয়ার পয়েন্ট হয়তো অনেকে টুকটাক কাজ করা হয়েছে, কিন্তু অপশনগুলা কোথায় কিভাবে পাওয়া যাবে খুব সহজে, কিছু কিছু শর্টকাট হয়তো আমরা এখানে শেয়ার করব, যে বিষয়গুলো আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। কাজেই আপনি নতুন হন বা পুরাতন হন, একটু দেখলে লস নাই। আল্লাহ ভরসা। তাহলে আমরা পাওয়ার পয়েন্ট যখন ওপেন করলাম, ওপেন করার সাথে সাথে আমার এই ইন্টারফেসটা আসলো। এতদিন পর্যন্ত আমরা এক্সেলে কাজ করছি, এক্সেলের ইন্টারফেসটা ছিল এরকম ঘর ঘর। আমরা যখন ওয়ার্ডে কাজ করছি তখন আমাদেরকে একটা সিঙ্গেল পেজ দেখাইছে, সেই পেজে আমরা কাজ করছি। এখন পাওয়ার পয়েন্টে এসে এখন এটার পেজের কনসেপ্টটা নেই, টোটালি স্লাইড কনসেপ্টটা চলে আসছে। স্লাইড, আমার এই টোটাল এই সাদা যে পেজটা দেখতে পাচ্ছি এটাকে একটা স্লাইড বলতেছি আমরা, এবং এই পাশে এটাকে আমাদের স্লাইডের থাম্বনেল দেখাচ্ছে, অর্থাৎ ওভারঅল এই স্লাইডে কি আছে সেই বিষয়গুলো ছোট করে এখানে দেখাচ্ছে। এরপরে আমাদের উপরের যে মেনুগুলা এবং রিবন, আমাদের যে টুলস গুলা আছে, এগুলা দেখতে ওয়ার্ড আর এক্সেল এর মতোই, তবে কিছু চেঞ্জ আছে। সেই চেঞ্জ গুলা নিয়ে আমরা কথা বলবো। ওয়ার্ডে এবং এক্সেলে যে বিষয়গুলো আমরা শিখে আসছি সেই বিষয়গুলো নিয়ে আমরা খুব বেশি মাথা ঘামাবো না।
পাশাপাশি আপনি যদি এই দিকে তাকান, এটাকে জুম ইন জুম আউট করার অপশন আছে। তারপর হচ্ছে বড় হয়ে গেলে পাশে স্ক্রলের অপশন আছে। এইগুলা থাকবে স্বাভাবিক, এটা হচ্ছে খুবই বেসিক একটা বিষয়। এইখানে নতুন একটা অপশন তৈরি হয়েছে, দেখা যাচ্ছে আমরা, সেটা হচ্ছে স্লাইড শো। এই জিনিসটা আমাদের কাজে লাগবে পাওয়ার পয়েন্টে সবচেয়ে বেশি, এটা খেয়াল রাখতে হবে। আমি যদি স্লাইড শোতে ক্লিক করি, তাহলে স্লাইড শো শুরু হয়ে গেল। অর্থাৎ আমরা যে স্লাইডটা তৈরি করছি, আমার প্রেজেন্টেশন দেওয়ার সময় আমি শো শুরু করলাম, এই শোটা শুরু করতে হবে আমার এইখান থেকে। ঠিক আছে, আমরা ভিতর থেকেও স্লাইড শোতে এইখান থেকে যাইতে পারি, কিন্তু আপাতত যেহেতু শর্টকাটে আমরা যাইতে চাই, তখন এই যে এইখান থেকে আমরা স্লাইড শোতে যাইতে পারি। তো স্লাইড শো সম্পর্কে যাদের ধারণা নেই যে স্লাইড শো কিভাবে করে বা স্লাইড শো জিনিসটা কি, তাহলে আমরা এই বিষয়টা একটু পরে আবার একটু যেহেতু আলোচনায় আসবে, টেনশনের কিছু নেই। যে স্লাইড শো বিষয়টা কি এটাই বুঝি না। আমরা প্রথমে ইন্টারফেসটা নিয়ে কথাটা বলে ফেলি। শুরুতেই দেখেন আমাদের কাট কপি পেস্ট ফরম্যাট প্রিন্টার, এই বিষয়গুলো ওয়ার্ডে ছিল, এক্সেলেও ছিল, এবং পাওয়ার পয়েন্টেও সেম বিষয়। এই বিষয়গুলো নিয়ে কারো প্রশ্ন থাকার কথা না। নতুন অপশন কি আসছে সেইগুলা দেখি আমরা। স্লাইডস নামে একটা অপশন আসছে। স্লাইড নামে যে অপশনটা আসছে, এইখানে কি কি অপশন আসলো সেই বিষয়গুলো আমরা একটু দেখি। প্রথম হচ্ছে নিউ স্লাইড, নতুন স্লাইড নেওয়ার অপশন। এখানে যদি আমি ক্লিক করি, নতুন নতুন স্লাইড তৈরি হবে। এই যে এই দিকে তাকান, আমাদের টোটাল 6টা স্লাইড তৈরি হয়ে গেছে। যদিও দেখতে সব সেম, এই কারণে হচ্ছে মনে হচ্ছে না নতুন স্লাইড যে তৈরি হয়েছে এই বিষয়টা মনে হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমি নতুন স্লাইড তৈরি করার জন্য এইখানে ক্লিক করি। আর স্লাইড যদি ডিলিট করতে চাই, তখন আমরা কি করবো, যে কোনো একটা স্লাইড সিলেক্ট করব। এই যে এখন সিলেক্ট আছে, এই 4 নাম্বার স্লাইডটা সিলেক্ট করে ব্যাক স্পেস চাপলে এইগুলো ডিলিট হইতে থাকে। তাহলে নতুন স্লাইড তৈরি করার জন্য এখানে, এবং স্লাইড ডিলিট করার জন্য ব্যাক স্পেস চাপলে আমাদের স্লাইড ডিলিট হয়ে গেল। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে স্লাইড, এইখানে ক্লিক করলে তো স্লাইড তৈরি হয়, পাশাপাশি নিচে দেখেন নিউ স্লাইড, এটার উপর ক্লিক করলে আমাদেরকে কিছু থিম দেখাচ্ছে, যে স্লাইডের থিমটা কেমন হবে। এখন যেমন দেখেন আমার স্লাইডের থিমটা কি আসছে, একটা টাইটেল অ্যাড করার অপশন আসছে, একটা সাব টাইটেল অ্যাড করার অপশন আছে। আমি যদি এখানে নতুন আর একটা স্লাইড তৈরি করি, সেই কি করলো, আমাকে একটা টাইটেল অ্যাড করার অপশন দিল এবং একটা টেক্সট অ্যাড করার সুযোগ দিল। পাশাপাশি এখান থেকে ইমেজ ইনসার্ট করার সুযোগ আছে, চার্ট ইনসার্ট করার সুযোগ আছে। তারপরে হচ্ছে আমাদের পিকচার, সরি টেবিল, আগে যেটা বলছিলাম টেবিল ইনসার্ট করার সুযোগ আছে। তো এই যে যে লেআউট তৈরি হইল, আমরা প্রথম লেআউটটা দেখলাম যে একরকম, দ্বিতীয় লেআউটটা আরেক রকম। এই লেআউট গুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি এখান থেকে। যে আমি এখন নতুন একটা স্লাইড নেবো, একেবারে ব্ল্যাঙ্ক একটা স্লাইড নেবো, এখানে কোনো কিছুই থাকা যাবে না, সবকিছু আমি আমার নিজের জন্য করবো, নিজের মতো করে করবো। তখন আমরা এখান থেকে স্লাইডের ব্ল্যাঙ্ক স্লাইড নিতে পারি, অথবা এখান থেকে টাইটেল অনলি, শুধুমাত্র টাইটেল, বাকিটা আমি নিজের মতো করে করে নেবো। এর বাইরে এখানে হচ্ছে সেকশন হেডার আছে, এরকম বিভিন্ন জিনিস আছে। এখন কোনটা কখন কোন কাজে লাগবে সেটা আপনি প্র্যাকটিস করতে করতে বুঝে যাবেন। নেক্সট ক্লাস থেকে যেহেতু আমাদের এগুলো শুরু হচ্ছে ডিজাইনের, সেই বিষয়গুলো তখন আসবে। এখন ধরেন আপনি নতুন একটা স্লাইড তৈরি করছেন, এই স্লাইড তৈরি করার পর এখন মনে হচ্ছে না আমার এই লেআউটটা চেঞ্জ করা দরকার। এখন যে লেআউটটা আছে এই লেআউটটা পছন্দ হচ্ছে না, আমি এটাকে ব্ল্যাঙ্ক একটা লেআউট নিব। ব্ল্যাঙ্ক লেআউট নেওয়ার জন্য আগে কি করতাম, এই যে এটাকে ডিলিট করে দিতাম, সিলেক্ট করে ব্যাক স্পেস, এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস চাপতাম, ডিলিট হয়ে গেল, ব্ল্যাঙ্ক হয়ে গেল, এরকম কাজ করতাম। কিন্তু তার চেয়ে বেটার অপশন হচ্ছে আপনি এই লেআউটে আসেন। কোন একটা স্লাইডের এক্সিস্টিং লেআউটটা যদি চেঞ্জ করতে চাই, তখন আমরা এই স্লাইডটা সিলেক্ট করে লেআউটে আইসা আমরা এখান থেকে অন্য একটা লেআউট পছন্দ করতে পারি। তো আমি ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম, অটোমেটিক এটা ব্ল্যাঙ্ক হয়ে গেল, কষ্ট করে আমার ওইগুলা কাটতে হইল না। তারপরে যদি রিসেট দেন, রিসেট দিলে রিসেট, তাহলে আপনার প্রথম অবস্থায় কেমন ছিল সেই বিষয়গুলো আসবে। যেমন প্রথম অবস্থায় এটা এইরকম ছিল, আমি মাঝখানে এটাকে আবার ডিলিট করছি, তখন আবার ব্যাক অবস্থায় চলে আসলো, যদি এটা এই বিষয়টা দরকার নেই। এখন আসেন, মজার বিষয় হচ্ছে আমি যখনই কোনো একটা লেআউট নিচ্ছি, এই লেআউটটা কিভাবে হচ্ছে, এই এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা আমরা ওয়ার্ডে শিখে আসছি, এটা একটা টেক্সট বক্স। এই টেক্সট বক্সটাই সে আমাকে এখানে প্রোভাইড করতেছে। এখানে এটা একটা টেক্সট বক্স, টেক্সট বক্সে সে আমাকে ফরম্যাটিং দিয়ে দিচ্ছে। এই টেক্সট বক্স গুলা আমরা আমাদের নিজেদের মতো করে নিয়ে নিতে পারি, সেটা একটু পর নিব ইনশাল্লাহ। আপাতত আমরা যেটা শিখলাম এবং শেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে আমরা নতুন একটা স্লাইড কিভাবে নেব, স্লাইড কিভাবে ডিলিট করব, স্লাইডে কিভাবে লেআউট নতুন করে লেআউট সহ স্লাইড নিতে পারি, অথবা
আগে কোনো এক্সিস্টিং লেআউটকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। এই কয়টা অপশন। এইটুকুর ভিতরে কারো কোনো সমস্যা আছে, বুঝতে পারেন নাই, এরকম কোনো বিষয় আছে? স্লাইড ডিলিটটা একটু দেখা দিলে ভালো হতে পারবে। লেআউটটা জি ডিলিট। ডিলেট জি ডিলেট কিছুই না, আপনি জাস্ট যে কোনো একটা স্লাইড সিলেক্ট করেন, সিলেক্ট করে ব্যাক স্পেস চাপেন, তাহলে ডিলিট হয়ে গেল। জি বুঝছি। ব্যাস, ডান। আসেন এবার আমরা সামনে আগে। এরপর আসলো আমাদের ফন্ট। এইগুলা নিয়ে আলোচনা করার কিছু নেই, কারণ আমরা ওয়ার্ডে দেখে আসছি। প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফে আলোচনার কিছু নেই, শুধুমাত্র একটা বিষয় একটু দেখাই দিই। আমি যদি এখানে এটাকে ফাঁকা করে ফেলি, এইখানে লিখলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এখন এই লেখাটাকে আমরা যে ওয়ার্ডে যে এই যে অপশনটা এইভাবে সহজে ছিল না, টেক্সট ডিরেকশন, টেক্সট ডিরেকশনটা আমরা এখানে খুব সহজে দিতে পারি। লেখাটাকে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই অপশনগুলো আমাদের এখানে আছে, যেটা ওয়ার্ডে ছিল না। এরপরে আসেন আমরা ওয়ার্ডে বা এক্সেলে দেখে আসছি শেপ ইউজ করার বিষয়টা আমরা দেখে আসছি। এই শেপটা দেখেন আমাদের ইনসার্টেও আছে শেপস, পাশাপাশি হোমেও নিয়ে আসছে। কাহিনী কাহিনী হচ্ছে পাওয়ার পয়েন্টের শেপের ব্যবহার এত বেশি যে এটাকে একেবারে হোমে নিয়ে আসছে। আমরা নেক্সট ক্লাস থেকে যখন ডিজাইন করা শুরু করব তখন দেখবেন যে আমাদের প্রত্যেকটা কাজ বেসড অন শেপ, শেপের উপর ভিত্তি করে আমাদের কাজটা করতে হচ্ছে। কারণ ডিজাইন টুলস এর সবচেয়ে পাওয়ার পয়েন্টের সবচেয়ে পাওয়ারফুল টুলস হচ্ছে এই শেপ। এই শেপ নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আজকে টুকটাক যারা আগে শেপ ইউজ করেন নাই তাদের জন্য শেপটা একটু দেখাবো, কারণ নেক্সট ক্লাস থেকে আমরা যেহেতু শেপ ইউজ করা শুরু করব, শেপ সম্পর্কে যদি আপনার ভালো কনসেপ্ট না থাকে তাহলে ঝামেলায় পড়ে যাবো আমরা। তাহলে ধরেন যে এখানে শেপ গুলো আসলে কিভাবে কাজ করে, যে কোনো একটা শেপ সিলেক্ট করেন, সিলেক্ট করে এটা ড্র্যাগ করলে ওই রকমের একটা শেপ তৈরি হয়ে যাবে। সেটা আপনার যে কোনো একটা শেপ সিলেক্ট করেন, যেমন আমি যদি স্টারটা সিলেক্ট করি, স্টার সিলেক্ট করে যদি আমি শেপটা ড্র্যাগ করি টুলটা, তাহলে আমাদের স্টার একটা শেপ হয়ে গেল। এখানে বিভিন্ন রকমের শেপ আছে, যেটা পছন্দ হয় আপনার সেইটাকে আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করেন, ক্লিক করে ড্র্যাগ করলে আমাদের শেপটা হয়ে যাবে। যেমন ধরেন যে এখানে এই শেপটা আপনাদের মাঝে মাঝে কাজে লাগবে টয়লেট এই দিকে বা মসজিদ এই দিকে, এই জিনিসগুলো লেখার জন্য, অথবা আপনি নেক্সট স্লাইডে যাইতে চাচ্ছেন, এইরকম ইন্ডিকেশন দেওয়ার জন্য আমাদের এই শেপগুলো কাজে লাগবে। চলেন তো আমরা যদি একটা বাংলাদেশের পতাকা আঁকার চেষ্টা করি। আগেই বলছি শেপটা খুবই গুরুত্বপূর্ণ, আজকে আপনার ভালো না লাগলেও কালকে থেকে ইনশাল্লাহ ভালো লাগবে। তা আমি যদি একটা পতাকা আঁকার চেষ্টা করি তাহলে কি হবে, এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেলের কালার দিব। এবার কালারটা কোথায় দিতে হবে, আমি যখনই আমার শেপটাকে সিলেক্ট করতেছি, এই দিকে একটু খেয়াল করেন, আমি শেপ সিলেক্ট করলে যেটা হচ্ছে আমাদের ভিউ এর পর ফরম্যাট নামে নতুন একটা মেনু তৈরি হচ্ছে। এই ফরম্যাট মেনুটা টোটালি আমাদের হচ্ছে এই শেপটাকে ফরম্যাটিং করার জন্য। এখন আমি চাইলে এই শেপের বর্ডার কালার চেঞ্জ করতে পারি, শেপের ভিতরের কালার চেঞ্জ করতে পারি, আর অনেক অপশন আছে, 3D করার সুযোগ আছে, এই অপশনগুলো আছে। তা আমরা কি করব, শেপের ফিল কালারটা চেঞ্জ করে গ্রিন করে দিলাম, এবং শেপের আউটলাইন অর্থাৎ বর্ডার কালারটা নো করে দিলাম। এরপর আমরা শেপ থেকে আরেকটা সার্কেল, যেটা আমরা বৃত্ত বলি, লাল সবুজের সবুজের মাঝে লাল একটা সার্কেল, তাহলে আউটলাইন 0 এবং শেপের ফিল কালার হচ্ছে রেড করে দিলাম, তাহলে আমাদের পতাকাটা হয়ে গেল। তাহলে এই যে যে শেপের ব্যবহারটা করলাম, আমরা শেপের ব্যবহারটা আসলে বুঝতে হয় আমরা কিভাবে শেপটা ব্যবহার করি। একটা বিষয় এখানে বলে দিই, সেটা হচ্ছে আমি যদি এই সার্কেলটাকে 100% রাউন্ড করতে চাই, তখন আমাদেরকে শিফট ধরে ড্র্যাগ করতে হয়। আমি যদি ড্র্যাগ করি, যেটা কিন্তু ডিম হয়ে গেল, আমি যদি শিফট ধরে ড্র্যাগ করি তাহলে এটা 100% সার্কেল থাকবে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে যে ভাইয়া করলো তারটা ঠিকই সার্কেল হইলো, কিন্তু আমারটা সার্কেল হচ্ছে না। 100% সার্কেলের জন্য শিফট ধরে ড্র্যাগ করতে হয়। একইভাবে যদি আমি এই রেক্টেঙ্গেল নেই, এমনিতে টান দিলে ফ্রিলি ড্র্যাগ করতে পারতেছি, কিন্তু আমি যদি শিফট ধরে ড্র্যাগ করি তাহলে একেবারে 100% স্কোয়ার সাইজ হবে। সব কয়টা শেপের ক্ষেত্রে একই কথা। আমরা যদি এখান থেকে স্টার নেই, স্টারের যদি শিফট তৈরি করি, একবারে সব দিক থেকে সমান হবে আমাদের
শেপটা তৈরি হবে। এই এখানে বিষয়টা একটু মাথায় এখানে রাখতে একটা হবে। বিষয় জানার ছিল, এই যে আমাদের যদি এখানে কয়েকটা শেপ যদি হয়ে যায়, যদি আমি একসাথে যদি সিলেক্ট করতে চাই তাহলে কিভাবে করবো একটু যদি দেখা যায়। আচ্ছা, শিওর। তাহলে আমরা আগে তৈরি করি। ধরেন যে আমি আবার পতাকাটাতে যদি ফিরে যাই, পতাকাটা তৈরি করার জন্য ফিল কালার দিলাম গ্রিন, আউটলাইন বাদ দিয়ে দিলাম, আবার একটা সার্কেল দিয়ে দিলাম। এইখান থেকে শেপ ফিল রেড কালার দিলাম, আউটলাইন ব্ল্যাক। এই দুইটাকে আমরা সেন্টারে ফিট করে দিই। এখন এই দুইটাকে একসাথে সিলেক্ট, প্রথম কথা হচ্ছে আমার একসাথে সিলেক্ট করার কি দরকার? দরকার হবে বিভিন্ন কাজে। আমি টোটালি বিষয়টাকে মুভ করতে চাই একসাথে, অথবা হচ্ছে এটাকে গ্রুপ করে ফেলতে চাই। গ্রুপ করাটা কেন দরকার হবে? আমি ধরেন যে পতাকাটাকে সরাইতে চাই এখান থেকে, তখন আমি কি করবো? এটাকে ধরে যদি টান দিই, দেখেন আমার সার্কেল কিন্তু রয়ে গেছে। তার মানে হচ্ছে আমার জিনিসটা একসাথে অ্যাডজাস্ট হয় না, এখনো গ্রুপ হয় নাই দুইটা জিনিস। তো দুইটা জিনিস যদি একসাথে গ্রুপ করতে চাই, তার মানে হচ্ছে দুইটা তো আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করেই তো গ্রুপ করা যাবে না। তাহলে দুইটা একসাথে সিলেক্ট করার জন্য কন্ট্রোল প্রেস করে আমি সিলেক্ট করবো, অথবা হচ্ছে আপনি শিফট প্রেস করেও সিলেক্ট করতে পারেন। তাহলে আমার দুইটা জিনিস একসাথে সিলেক্টেড। সিলেক্ট হওয়ার পর এখন আপনি এখানে গ্রুপে আসেন, গ্রুপ থেকে গ্রুপ করে দেন। তাহলে এখন আপনি যখন এটাকে মুভ করবেন, তখন দুইটা একসাথে মুভ হচ্ছে। আমার দুইটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা মুভ হচ্ছে না, টোটাল এটা একটা পতাকা হিসেবে কাউন্ট হচ্ছে। তাহলে সিলেক্ট করার জন্য আমরা এখন, আমার যদি এটাকে আনগ্রুপ করা লাগে, এখান থেকে আনগ্রুপ করে দিলে দুইটা আবার আলাদা আলাদা হয়ে গেল। তাহলে দুইটা একসাথে সিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল প্রেস করে, একটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল প্রেস করে আরেকটার উপর ক্লিক করব, তাহলেই আমাদের শেপটা দুইটা সিলেক্ট হয়ে গেল। গ্রুপ থেকে গ্রুপ করে দিলাম। ওকে, এবার আসেন ভাই, বোঝা গেছে? কন্ট্রোল প্রেস করলে কি হয়ে যাবে? কন্ট্রোল প্রেস করে, আচ্ছা এটাকে আমরা আবার আনগ্রুপ করি। আমি এটাকে প্রথমে সিলেক্ট করলাম, এখন কন্ট্রোল ফার্স্ট টাইম কোন একটা, আমার তো দুইটা শেপ, প্রথম শেপটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল চাপার দরকার নেই। দ্বিতীয় শেপটা সিলেক্ট করার সময় শিফট চেপে ধরেন, কন্ট্রোল না ধরে শিফট চেপে ধরে সিলেক্ট করেন, তাহলে দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেল। ট্রাই করেন, সমস্যা হলে বলতে পারেন। এই যে আমার দুইটা সিলেক্ট হয়েছে কিন্তু, এবং দুইটা সিলেক্ট থাকা অবস্থায় মুভ করলে কিন্তু দুইটা একসাথে মুভ হবে, আপনি যদি গ্রুপ নাও করেন, কারণ দুইটা একসাথে সিলেক্টেড অবস্থায় আছে। মুভ করতেছি, তাহলে সিলেক্টেড গুলা সবগুলো একসাথে মুভ হবে। আচ্ছা, আমরা গ্রুপ করে ফেলি, এটা এইখানে থাকলো। আচ্ছা, এখন দেখেন এই যে গ্রুপ করা অবস্থায় কিন্তু আপনি সিঙ্গেল একটাকে আবার ধরতে পারতেছেন, এবং এটাকে যদি একটু মুভ করানোর দরকার হয়, এর ভিতরেই মুভ করতে পারতেছেন। ঠিক আছে, আমরা এবার যদি আসি, যে বিষয়টা বললাম, আমরা হচ্ছে একটা শেপের ভিতরে আরো বেশ কিছু কাজ আছে, এবং এখানে কিছু স্পেসিফিক শেপ আছে যে কাজগুলো আমরা আজকে শিখবো। যেমন ধরেন যে আমি যদি এখান থেকে একটা স্টার নেই, ধরেন যে 8 কর্নার বিশিষ্ট একটা স্টার নিলাম। আমি আর একটা নতুন স্লাইড নিই, এটা লেআউট ব্ল্যাঙ্ক করে ফেলি। এখান থেকে 8 কর্নার বিশিষ্ট একটা স্টার নিলাম। এই স্টারটাকে মডিফাই করার সুযোগ আছে। যেমন দেখেন এইখানে একটা আমাদের ইয়েলো বাটন আছে, এটাকে ধরে যদি আমি নিচের দিকে টান দিই, তাহলে কর্নার গুলা আরো বড় হচ্ছে। আর যত উপরের দিকে টান দেবো, তখন কর্নার গুলা তত ছোট হচ্ছে। এই যে শেপের, আপনি যখন একটা শেপ নিয়ে আসছেন, শেপ নিয়ে আসার সাথে সাথে দেখবেন যে এই শেপের কি কি ফেসিলিটিস গুলো আছে, যে ফেসিলিটিস গুলো আমি ব্যবহার করতে পারি। তো শেপটা এই দিক থেকে আমাদের একটা শেপকে আমি বিভিন্ন ওয়েতে ব্যবহার করতে পারি। এবার আসেন মোস্ট পপুলার আমরা যেগুলা ইউজ করব, সেই রকম কিছু শেপ দেখাই। সব শেপই আপনার যখন যেভাবে লাগে ব্যবহার করবেন। পাশাপাশি অ্যাকশন বাটন নামে নিচে একটা অপশন আছে, এই শেপ গুলো আপনাদের খুব বেশি কাজে লাগবে। এটা হচ্ছে প্লে। তাহলে প্লেতে কি হবে? এখানে দেখেন যদি নাম দেন, তাহলে ক্লিক করলে কিছুই হবে না। আর যদি হাইপার লিঙ্ক করেন, নেক্সট স্লাইড, প্রিভিয়াস স্লাইড, আপনি অন্য একটা স্লাইডে এটাকে লিঙ্ক করে দিতে পারেন। রান প্রোগ্রাম, কোন একটা ব্রাউজ করে আপনি কোন একটা প্রোগ্রাম রান করতে পারেন, অথবা প্লে সাউন্ড, কোন একটা সাউন্ড প্লে করতে পারেন। এই রকমের কাজগুলো করতে পারেন। তবে এই শেপটা আপনার খুব বেশি কাজে লাগবে যখন আমি এই জিনিসটাকে ডায়নামিক করতে চাই। আপাতত এইটুকু মনে রাখলেই হবে, এটার প্র্যাকটিক্যাল ব্যবহার আমরা ইনশাআল্লাহ দেখবো শেষের দিকে। এবার আসেন আমরা এখান থেকে এই যে একটা ফ্রি ফর্ম,
ফ্রি ফর্ম নামে আমাদের একটা শেপ আছে। এটাকে নিয়ে কি করা যায় দেখেন, এটাকে নিয়ে একেবারে হ্যান্ড ড্রয়িং যেভাবে ইচ্ছা আপনি পেইন্ট করতে পারেন। শেষ। আমি যদি এখানে শেষ করে দিই শেপ, তাহলে দেখেন শেপটা হইলো কিভাবে, আমি জাস্ট মাউসের মাধ্যমে এই টুটা লিখলাম, এই যে ফ্রি হ্যান্ড রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিং এর মতো কাজ করবে। এই শেপটা আমাদের খুব বেশি কাজে লাগবে। তারপরে আমাদের কাজে লাগবে হচ্ছে এই কার্ভ শেপটা, সবচেয়ে বেশি কাজে লাগবে। আমি যতটুকু ফিল করি এই কার্ভ শেপটা আমাদের খুব বেশি কাজে লাগবে। বিভিন্ন স্টাইলের শেপ তৈরি করার জন্য আমাদের এই শেপটা খুব বেশি কাজে লাগে।